যেটাকে স্বৈরাচারী বলতে যা বোঝায়, আমার মনে হয় পৃথিবীতে এত বড় স্বৈরাচারী অফিস থেকে তো বের করেছে অনেক আগে, 2023 সালে ফেব্রুয়ারিতে আমাদের রাজা সাহেব আর সাঞ্জারি সাহেব ডেফিনেশন অফ পার্টনারশিপই চেঞ্জ করে ফেলেছেন তারা। 6 বন্ধুর ইউনাইটেড গ্রুপ 1978 সালে প্রতিষ্ঠার সময় ছিলেন 4 বন্ধু। তারা হলেন হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আক্তার মাহমুদ রানা ও খন্দকার মইনুল আহসান শামীম। পরে যুক্ত হন আরও 2 বন্ধু আবুল কালাম আজাদ ও ফরিদুর রহমান খান। 30 বছর পর এসে গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজার জাল জালিয়াতি আর বিশ্বাস ভঙ্গের শিকার হয়েছেন আবুল কালাম আজাদ ও ফরিদুর রহমান খান। এই দুইজনকে স্বৈরাচারী কায়দায় বের করে দিয়েছেন হাসান মাহমুদ রাজাগং। এমনকি তাদের কষ্টার্জিত প্রাপ্য সম্পদ থেকেও বঞ্চিত করা হচ্ছে, পাশাপাশি মামলা মোকদ্দমা দিয়ে বিপর্যস্ত করা হচ্ছে। প্রতারিত আবুল কালাম আজাদ ও ফরিদুর রহমান খান বলেছেন 10% শেয়ার থাকার অজুহাত দেখিয়ে তাদের বের করে দিয়েছেন হাসান মাহমুদ রাজাগং। অত্যাচার করা হচ্ছে নানাভাবে। যে প্রতিষ্ঠান গড়তে সবাই ত্যাগ করেছেন, জীবন সায়ান্নে এসে সেই ইউনাইটেড গ্রুপের এমন অবিচারের শাস্তি চান এই 2 ভুক্তভোগী। অভিযোগ রয়েছে ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা বিগত স্বৈরাচারী সরকারের দোসর এবং নানা সুবিধাভোগী। সম্প্রতি রাজাসহ ইউনাইটেড গ্রুপের 4 জনের বিরুদ্ধে জাল জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাস ভঙ্গের অভিযোগের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এখন যারা ক্ষমতায় আছেন ওনার একটা আলাদা ভাবমূর্তি পৃথিবীর সব জায়গায় আছে। আমরা অন্য কোনো কিছু আমাদের চাওয়ার নাই। আমরা এই কোম্পানির 10% মালিক। এই কোম্পানির যত প্রপার্টি আছে, যেখানে যাই কিছু আছে, ইউনাইটেড গ্রুপের যা আছে, ইউনাইটেড এন্টারপ্রাইজ এটা হোল্ডিং কোম্পানি। এর বাইরেও কিছু কোম্পানি আছে যেগুলি পরিষদ বলে গেছেন যে এর বাইরেও কিছু কোম্পানি আছে যেটা আলাদা পার্টনারশিপ কোম্পানি আছে, সেখানে আমরা মালিক আছি। এখানে যেগুলি যাই কিছু আছে আমরা এটার এখন তো ধরেন একটা অডিট কোম্পানিকে দেওয়া হয়েছে, তারা অডিট করতেছে। এবার এটা হিসাব করে আমরা যা পাওনা হই সেটাই আমরা চাই। এর বাইরে আমাদের কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই। আমরা এর বাইরে কিছু চাইও না। আমাদের যেটুকু আছে এটুকু পাবো, এটা আমরা পাইলেই আমরা আর কিছু চাই না। এতদিন পরে হলেও বাস্তবতাটা জানার চেষ্টা করতেছেন এবং আমি দৃঢ় বিশ্বাস করি এত সংগ্রামের মধ্যে হাজার হাজার জীবনের বিনিময়ে যে সরকার আসছে, আমাদের আশার সরকার বলবো না যে দাবি পূরণের সরকার, আমাদের ন্যায্য পাওনা সরকার। আমরা তো কোনো দাবির মধ্যে নাই। আমাদের রিকোয়েস্ট হলো নিশ্চয়ই ওনারা দেখবেন যেন এই অশুভ শক্তি, এই স্বৈরাচারী প্রেতাত্মা যারা নিজেদেরকে মনে করে ধরাছোঁয়ার বাইরে, তারা যেন আইনের আওতায় আসে। এটা আমাদের আন্তরিকভাবে এই বিপ্লবী সরকার বলবো ওনাদের কাছে আমাদের আবেদন। আমি তো এমনি ছিলাম, তো আমার কাছে পেপার সব আসতো যে সবাই এই পেপারসগুলো তো সাধারণত আমাদের একটা সেকশন আছে যেখান থেকে এগুলো করে দেয় আর কি। ফাইনাল রেজিস্ট্রেশন আমার কাছে আসতো, আমি জাস্ট এজ এমডি হিসেবে রেজিস্ট্রেশন করতেছি। আমাদেরকে ডাকা হয় না, আমরা জানি। আর আমাদের অফিস থেকে তো বের করেছে অনেক আগে, 2023 সালে ফেব্রুয়ারিতে আমাদের অফিস থেকে বের করেছে। আমরা তো মাইনরিটি কোর্টে কেস করেছি, কম্পিটিভ কোর্টে। তো সেখান থেকে শেষে আর লাস্টলি গত ফেব্রুয়ারি মাসে একটা ডিরেকশন দিয়েছে যে আমরা যে অডিটর চেয়েছিলাম সেটা অডিট এবং ভ্যালুয়েশন করার জন্য একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এখন অডিট করতেছে। এইটা তো কোর্টের ব্যাপার, তো বিশেষ করে যেইটা আমরা বলছিলাম কোম্পানি কোর্টে আমাদের শেয়ারের জন্য, সেটা তো ওইখান থেকে যা হওয়ার তাই হবে। ইন এডিশন এখন যে সমস্ত প্রবলেমগুলো আসতেছে যেটা আমরা জানতেছি, সেটার জন্য আমরা আলাদাভাবে পদক্ষেপ নিই। তো কাজে এই অবস্থায় তো আমরা নিয়ম মতো যেটা হয়, আগে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমরা ইউজ করতাম সেটি আমাদের পাওয়া উচিত। যেমন আমাদের সবার 3টা করে গাড়ি ছিল, আমরা অফিস থেকে গাড়ি ছিল, সমস্ত কিছু ম্যানেজ মানে এগুলি মেনটেন করতে অফিস থেকে। তারপরে আমাদের যে সমস্ত ফ্যাসিলিটিস, যেটা পরিষেবা বলছে একটু আগে, যে আমাদের ক্লাব হাউস আমাদের অবাধ যাতায়াত ছিল, আমরা সবাই সমানভাবে এগুলি ব্যবহার করব। সেই সমস্ত জায়গাগুলি একদম তারা আমাদেরকে একদম জিরো করে দিচ্ছে। এখানে আমরা এখন যেতে পারি না, আমাদের জন্য আলাদা রাস্তা, আমরা মেইন এন্ট্রিতে ঢুকতে পারি না। এবং যে রাস্তাটা আমরা ইউজ করি সেখানেও তারা ব্যারিকেড দিয়ে রাখছে, যাওয়ার সময় আমরা স্ট্রেট যেতে পারি না, আমাদেরকে জিগজ্যাগ করে যেতে হয়। যে জায়গাটার মধ্যে বিল্ডিংটা করা হয়েছে এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু বিল্ডিংটা করা হয়েছে কমার্শিয়াল।
ইউজ এবং কমার্শিয়াল ওই স্ট্রাকচারে করা হয়েছে, যেটা একটা কমার্শিয়াল বিল্ডিং এভাবে করা হয়েছে। তো এটা যেহেতু এরিয়াটা যেহেতু কমার্শিয়াল না, সেই জন্য রাজুকের কাছে অনুমোদন চাওয়া হয়নি, ওই কমার্শিয়াল হিসেবে চাওয়া হয়নি। বিল্ডিং হয়ে গেছে, এখন যৌক্তিক তো আর আইন তো মানা হয়নি, কাজে আইন তো আর মানা হয়নি, বিল্ডিং হয়ে গেছে। এখন রাজুক যে নোটিশ দিছে, এখন রাজুক তো যেহেতু ইমারত নির্মাণ সমস্ত ঢাকা শহরে যা কিছু হয় রাজুকের মাধ্যমেই হয়, এখন তারা যেটা ভালো মনে করে সেটা করবে। কর্নেল আফজাল এই কোম্পানির জেনারেল ম্যানেজার অ্যাডমিন হিসেবে ছিল। আমার ব্যক্তিগত মতামত এবং আমি যতটুকু জানি, কোনো কোম্পানিতে কেউ যদি চাকরি করে তাহলে কোম্পানির যে কোনো আদেশ নির্দেশ তাকে মানতে হয়, কিন্তু সেটা পুরাটাই হইতে হবে আইনের মাধ্যমে। এবং এটাকে আমি বলবো যে সঠিক যেটা সেটা, বেঠিক কোনো কাজের মধ্যে, বেআইনি কোনো কাজের মধ্যে কোনো কর্মচারীরই এইগুলি যাওয়া উচিত না। কিন্তু উনি কোন শক্তি, কোন অদৃশ্য বলে ওনার এই ক্ষমতা যে উনি ডাইরেক্টরদের এগেনস্টে গিয়া ফলস কেস পর্যন্ত করছে। যেমন আমার এগেনস্টে উনি একটা কেস করছে, আমি কোম্পানির একটা জমি লিখে দিছি একজনকে, আমি টাকা জমা দিই নাই, এবং সেই জন্য আমার নামে সে একদম ওয়ারেন্ট ইস্যু করছে, আমার নামে ওয়ারেন্ট, সাথে সাথে পরিষেবার নামে ওয়ারেন্ট ইস্যু করছে যে আমি 43 লক্ষ টাকা আত্মসাৎ করছি। এটা আমার জানা মতে কোনো কোম্পানি যারা এরকম চাকরি করে তারা কোম্পানি ডাইরেক্টরের নামে কেস করবে, এরকম ক্ষমতা আমার জানা মতে আমি জানি না। কিন্তু উনি কোন ক্ষমতায় করছে, 111 যদি এরকম কিছু করে থাকে তাহলে তো বুঝতে হবে তার অন্য কোনো শক্তি আছে নিশ্চয়ই, এমন শক্তি বলে সেগুলি করছে হয়তো, যেগুলি করা উচিত না। আমি তো মনে করি যে কোনো কোম্পানিতে যে কেউ চাকরি করুক, কিন্তু কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল যদি হয়, আরও বড় পোস্টে যদি থাকে, এটা কেউ করবে না কোনোদিন, এটা কেউ করবে না। কারণ কোম্পানি কোনো ডাইরেক্টরের এগেনস্টে কোম্পানি কোনো কর্মচারী কোনো কেস করতে পারে না। এতদিন পরে হলো আপনারা আমাদেরকে খুঁজে বের করে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যে আপিল করেছিলাম আমাদের মিডিয়াকে যে আমাদের উপরে অত্যাচার হচ্ছে এবং আমরা মানবতর জীবন কাটাইতেছি, যদিও আমরা এই ইউনাইটেড গ্রুপের মালিক এখনও আছি, ডাইরেক্টর এবং অন্যান্য পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পদে আমরা থেকে এই প্রতিষ্ঠানকে এত উপর পর্যন্ত আনতে সক্ষম হয়েছি। আমি ফরিদুর রহমান খান, আবুল কালাম আজাদ, আমি ইউনাইটেড হসপিটালে 16 বছর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পরিচালনা করেছি এবং ইউনাইটেড গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান, বিশেষ করে পাওয়ারে যেসব ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, নেপচুন কমার্শিয়াল, সেটারই ম্যানেজিং ডিরেক্টর আমি ছিলাম। এবং ইউনাইটেড গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও আমি পরিচালক হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা বাস্তব রূপ দিতে পেরেছি সামনে দায়িত্ব নিয়ে। আমার সঙ্গে আবুল কালাম আজাদ আছে, উনিও ডাইরেক্টর হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসাবে কোম্পানি ইউনাইটেড গ্রুপের। ইউনাইটেড সিটি, পুরো সম্পূর্ণ ইউনাইটেড সিটিকে উনি এক হাতে এই প্রায় 1000-1200 বিঘা জমি পুরো বাস্তবায়ন করেছে এবং বর্তমান যে রূপ দেখতেছেন সম্পূর্ণটাই আবুল কালাম আজাদ সাহেবেরই দান বা করা। ইহা ছাড়াও অন্যান্য যেমন এয়ারপোর্টে ইফকো প্রজেক্ট আছে, এখানে টুইন টাওয়ার সিটি আছে এবং অন্যান্য বড় বড় যতগুলো প্রজেক্ট আছে সেগুলির দায়িত্বে আবুল কালাম আজাদ সাহেব দায়িত্ব নিয়ে ম্যানেজিং পার্টনার হিসাবে, কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে দায়িত্ব, ডাইরেক্টর হিসাবে না। তো ইউনাইটেড গ্রুপে আমাদের অবস্থান ছিল আমরা ফোরফ্রন্টে বা সম্মুখভাবে থেকেই এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করেছি এবং একটা বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে রূপ দিতে সক্ষম হয়েছি। এখন সেইটার প্রতিদানই আমরা যেটা পেলাম সেইটা কিন্তু আমরা খুব বিনীতভাবে ওনাদের কাছে আবদার করেছিলাম যে যেহেতু আমাদেরকে তারা লাস্টলি সহ্য করতে পারতেছিলেন না, আমাদের কোনো কিছুই তাদের ভাল লাগতেছিল না এবং সেই জিনিসটা তারা খুব রূঢ়ভাবে আমাদেরকে প্রতিদান হিসেবে দিচ্ছিলেন। আমরা ওনাদেরকে বলেছিলাম যে ভাই
আমাদের নমিনাল আমরা যা শেয়ার হোল্ডার বা আমাদের যা প্রাপ্য আমাদের দিয়ে দেন, আমরা আমাদের মতন চলে যাই, আপনারা আপনাদের মতন থাকেন। কিন্তু আনফর্চুনেটলি তাদের ব্যবহার এবং তাদের বক্তব্য কোনো কিছুই তারা মানতে রাজি না। তারা বলতে চাচ্ছে যে তোমরা মাইনরিটি কোনো আমাদের যা মর্জি আমরা তা দিব, যদি কিছু দিতে চাই দিব, না দিলে না তোমরা চলে যাও এবং তোমরা কিছু পাবা না। যদি বেশি বলো বা বেশি চাওয়ার চেষ্টা কেন না, তোমরা কেস করতে পারবা, তোমাদেরটা হয়তো পাবা, 10-15 বছর লেগে যাবে, কিন্তু সেটা তোমরা খেয়ে যেতে পারবে না। আর আমাদের দয়া যদি কিছু দাক্ষিণ্য নিতে চাও তাহলে নিয়ে চলে যাও। অ্যাকচুয়ালি যেটা রাজা সাহেব আর সাঞ্জারি সাহেব ডেফিনেশন অফ পার্টনারশিপই চেঞ্জ করে ফেলেছেন। তারা পার্টনারশিপকে, আমি 1% শেয়ারের পার্টনার হলে তো আমি পার্টনার, আমি একটা শেয়ার হোল্ডার, আমি স্টেক হোল্ডার। তাদের ভাষা হলো যে আমি মেজরিটি, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। এবং এতদিন পর্যন্ত আমরা আমাদের ধরেন 2018-19 পর্যন্ত আমরা আমাদের সম্মান নিয়ে অবস্থান নিয়ে ভালো ছিলাম। ততক্ষণে ওই সময় পর্যন্ত আমরা তাদের এই দ্বিতীয় রূপটা দেখি নাই। পরবর্তীতে যখন আমরা আমাদের রেসপেক্টেবল এক্সিট চাইলাম, যে আমরা এত বছর আমাদের জীবনে 30-40 বছর একটা মানুষের জীবনে কি থাকে, এক জায়গায় তো ছিলাম, আমি আবুল কালাম আজাদ আরও আমাদের 3-4 জন মিলে এক জায়গায় একসঙ্গে বসবাস, একভাবে থাকা, তো মানুষের তো আর এর বাইরে সেইটাই আমরা তাদেরকে বলতে চেয়েছি যে আমাদের তোমরা যখন তোমাদের মতন চলতে চাও, আমাদের কোনো রকমই রুম দিতে চাচ্ছ না, তাহলে আমাদের রেসপেক্টেবল এক্সিট দিয়ে দাও। সেটা তারা কোনো রকমই মানতে রাজি না এবং সেটার জন্য তারা নানা রকম ছলচাতুরি শুরু করে। এবং যেটাকে স্বৈরাচারী বলতে যা বোঝায়, আমার মনে হয় পৃথিবীতে এত বড় স্বৈরাচারী তারা আমাদের এত বছরের সব রকম আমাদের যে জীবনযাত্রা ছিল সেটাকেই তারা আমাদের ব্ল্যাকমেলে নিয়ে আসছে। তারা আমরা যেহেতু একসঙ্গে বসবাস করতাম একই রকম বাড়িতে, গুলশানে আমাদের ফ্ল্যাট একরকম, যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা আমাদের কোম্পানিকে এত বড় নিয়ে আসছি যে যেভাবে মানে শেয়ারের পজিশন থাক, কিন্তু জীবনযাত্রা আমরা 6 জন একরকম কাটাবো। এতদিন আমরা আমাদের যেসব জিনিসপত্র আমাদের মানে আমাদের নিজস্ব, যেমন ধরেন আমি যে আমার সম্পত্তির ট্যাক্স রিটার্ন দিয়ে 10-15 বছর যাবৎ দিয়ে আসতেছি, সেটাও তারা এখন বলতে চাচ্ছে আমার সম্পত্তি। মানে এইভাবে তারা জালিয়াতি করে, ম্যাক্সিমাম জালিয়াতি করে, কেস করে। তাদের কথা হলো আমার কেস করলে তোমরা ফাইট করো, ঝুলতে থাকো। এবং বাংলাদেশের মধ্যে নামি দামি কোম্পানিগুলিতে তারা ইনভলভ করে কেস চালে, মানে যে কোনো কারণে একটা মিসকেস দিয়ে দিতেছে। এখন আমরা সাধারণ লোক, আমি এর পারে, এবং আমাদের কোম্পানির যত রিসোর্স আছে সম্পূর্ণ রিসোর্স তো তাদের হাতে, বিকজ দে আর দ্য মেজরিটি। এই পুরা রিসোর্স দিয়ে আমাদেরকে তারা একেবারেই কোনটা, এবং আমাদের পাওনা দিচ্ছে না, যেগুলি আমাদের নিজেদের সেগুলি তারা আটকে রাখতেছে। এবং আমরা খালি ইউনাইটেড এন্টারপ্রাইজ না, কিন্তু ইউনাইটেড এন্টারপ্রাইজকে বিরুদ্ধে আমার দাবি, এবং আমি মাইনরিটি কোর্টে কেস করেছি যে ভাই আমার এ মাইনরিটি, আমরা দুজন মিলে মাইনরিটি, আমাদের মাইনরিটি শেয়ারটা যেন প্রোটেক্ট করে, এই জন্য সেই কেস এখন একটা পর্যায়ে আছে। আশা করি আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু সেটা অনেক সময় লাগবে। কিন্তু তার বাইরেও প্রায় আমরা 15-20টা কোম্পানিতে, কোনোটাতে মালিক হিসাবে আছি, কোনোটাতে ডাইরেক্টর হিসাবে, যেটা আলাদা অ্যাকাউন্ট, এটা ইউনাইটেড এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট না। সেই জায়গাগুলিরও কোনো টাকা পয়সা আমাদের এখন দিচ্ছে না, টোটালি তারা আটকে রাখছে। এখন আমরা তারা একই কথা কেস করো, এখন আমরা কত কেস করব। ল্যান্ড লিমিটেডের এখন আমি ডাইরেক্টর, এখন আবুল কালাম আজাদ ডাইরেক্টর। নেপচুন ল্যান্ডে 6 জন ডাইরেক্টর, ইটস এ বোর্ড যেটা 6 জন ডাইরেক্টর দিয়ে, শেয়ার হোল্ডার আরও আছে, কিন্তু ডাইরেক্টর 6 জন। এবং সেই 6 জন ডাইরেক্টরের মধ্যে যে পরবর্তীতে আবুল কালাম আজাদ সাহেব আগে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি রিটায়ারমেন্টে পরে নাসিরুদ্দিন আক্তার রশিদ ম্যানেজিং ডিরেক্টর হয়। নাসিরুদ্দিন আক্তার রশিদ মারা যাওয়ার পরে এখন আর কোনো ম্যানেজিং ডিরেক্টর নেই। তারা জালিয়াতির মাধ্যমে, এটা আমি ক্যাটাগরিগুলি আপনারা নোট করতে পারেন, তারা জালিয়াতির মাধ্যমে, নাসিরুদ্দিন মারা গেছে 25শে নভেম্বর, তারা নাসিরুদ্দিনকে দেখায় 17ই ডিসেম্বর বোর্ড মিটিং করে। বোর্ড মিটিংয়ের মধ্যে আর্টিকেল অ্যাসোসিয়েশনে আছে যে 4 জন মেম্বার ফিজিক্যালি হাজির না হইলে কোরাম হবে না, আর কোরাম যদি না হয় তো বোর্ড মিটিং প্রশ্নে আসে না। তো কোরামও হয় নাই, তারা একটা ফলস বানায় মিটিং
মেমোর দেখায় তার মধ্যে নাসিরউদ্দিনকে মৃত ব্যক্তিকে প্রেজেন্স দেখাইছে। আমরা আরজিসিতে উকিল নোটিশ হিসাবে আমরা তাদেরকে দিয়ে যখনই আমরা জানতে পারছি এবং আমরা আরজিসি থেকে আমরা কাগজ বের করে আনছি, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা 17 তারিখে মিটিংয়ে নিজামুদ্দিন নামে থার্ড পার্টি, যে মাইনুদ্দিন হাসান রশিদের ভাই, তাকে তারা ডাইরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ইনক্লুড করছে।